আমি আজ খুশি খুশি মনে ভার্সিটিতে এসেছে। গতকাল শুভ্রের সাথে কথা বলার পর থেকে সে প্রশান্তি অনুভব করছে। একটা বড় বোঝা যেন কাঁধ থেকে নেমে গেল। এখন তার একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে দুর্জয়ের মনে নিজের জন্য অনুভূতি তৈরি করার। আমিয়া এখন সেটাই করার চেষ্টা চালিয়ে যাবে। ভার্সিটিতে এসে দুর্জয়কে খুঁজতে চলেছে আমিয়া। দুর্জয়ের দেখা না পেয়ে শুভ্রের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেল। দুজনেই এতে অপ্রস্তুত হয়ে গেল। আমিয়া দুর্জয় জোরপূর্বক হাসলো। শুভ্র পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আমি বাসায় কথা বলেছি, তুমি এখন নিশ্চিন্তে থাকতে পারো। আমার বাবা তোমার বাবার সাথে কথা বলে বিয়েটা ভেঙে দেবেন। বলে শুভ্র স্থান ত্যাগ করে। এতটুকু বলতেই তার বুকের বাঁ পাশে অদ্ভুত ব্যথা অনুভব হয়। এদিকে আমিয়ার মনে প্রশান্তির বন্যা বয়ে যায়। খুশি মনে সে ক্যান্টিনের দিকে পা বাড়ায়, কিন্তু ক্যান্টিনে প্রবেশ করতেই তার মনের সব খুশি উবে যায়। কারণ ক্যান্টিনে ঢুকতে সে দেখতে পায় দুর্জয় ও রূপকথা একটি টেবিলে বসে একসাথে কফি খাচ্ছে। কি একটা বিষয় নিয়ে যেন নিজেদের মধ্যে আলোচনা করছে। দুর্জয় দূর থেকে আমিয়া দেখে দুর্জয় উঠে দাঁড়ায়। শান্ত স্বরে রূপকথার উদ্দেশ্যে বলে, তোমার বেস্ট ফ্রেন্ড এসে গেছে। মেয়েটা আমাকে একটু শান্তি দিচ্ছে না। ও কেন বুঝতে পারছে না ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি একটু ওকে বুঝিয়ে দিও তো। রূপকথা মাথা নাড়িয়ে বলে, আমি ওকে বোঝানোর চেষ্টা করব, যদিও জানি না ও কতটুকু বুঝবে। আর তুমি বাপ্পির কোনো খোঁজ পেলে আমাকে জানিও। ওই শয়তানটার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। দুর্জয় সম্মতি জানিয়ে বিদায় নেয়। আমিয়া মুখোমুখি হতেই আমিয়া তাকাই কিছু বলার চেষ্টা করে, কিন্তু দুর্জয় আমিয়াকে পুরোপুরি ইগনোর করে পাশ কাটিয়ে চলে যায়। আমিয়া এতে ব্যথিত হয়। অতঃপর সামনে এগিয়ে গিয়ে রূপকথার পাশে বসে। রূপকথা আমিয়ার দিকে তাকাই। আমিয়া রূপকথাকে শুধায়, তোরা দুজনে কি কথা বলছিলি? কিছু জরুরি কথা ছিল আর্নাপের বিষয়ে। ও আচ্ছা। রূপকথা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তোকে আগেও বলেছি, আজ আবারও বলছি, দুর্জয় আশা তুই ছেড়ে দে। ও তোকে পছন্দ করে না। আজ নিজে আমায় বলেছে তোর উপস্থিতি ওকে বিরক্তি দেয়। এই বিরক্তি একদিন ভালোবাসায় পরিণত হবে, দেখিস। রূপকথা আমি আর এই কথার পিছনে আর কিছু বলতে পাই না। মেয়েটা যে অসম্ভব জেদি আর ঘাড়তেরা সেটা সে জানে। তবু কিছু সময় চুপ থেকে বলে, শুভ্র স্যারকে তাহলে আর দোটানায় রাখিস না। তোর মনে যদি দুর্জয়কে নিয়ে অনুভূতি থাকে তাহলে ওনার সাথে যে তুই এঙ্গেজমেন্টে আছিস তার কি হবে? আমিও খুশি খুশি মনে বলে, আমি এক্ষুনি তোকে এই ব্যাপারেই বলতাম। এই প্রবলেম একদম সলভ। শুভ্র স্যারকে গতকাল আমি সব খুলে বলেছি। উনি নিজের পরিবারকে বলে বিয়েটা ভেঙে দিয়েছেন। রূপকথা স্থির দৃষ্টিতে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে আর কি, এখন মরীচিকার পিছনে ছুটে চল। শুভ্র স্যারের মতো একজন ভালো মানুষকে হারানোর আফসোস হবে এক সময়, দেখিস। আমার দরকার নেই এমন ভালো মানুষের। রূপকথা আমি আর কথা বিরক্ত হচ্ছিল, তাই বলে, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, জলদি চল। অতঃপর দুজনে ক্লাসের দিকে রওনা দেয়। আমিও যথারীতি খুশি খুশি মনে নিজের বাড়িতে ফিরছিল। বাড়িতে ফিরেই সে দেখে চারিদিকে সাজসজ্জা চলছে। ব্যাপারটা দেখে সে ভুরু কুচকায়। আনমনে বলে ওঠে, এখন আবার কিসের আয়োজন চলছে? বাড়িতে প্রবেশ করতেই আমিয়া দেখতে পায় তার বাবা আশরাফ শরীফ সাথে তার ফুপা মামা সবাই উপস্থিত হয়ে একসাথে সবকিছুর তদারকি করছেন। আমিয়ার মামা তাকে দেখে সহাস্যে বলেন, এই তো বিয়ের কোণে উপস্থিত। আমিয়া হতবিহল হয়ে যায় তার মামার কথা শুনে। বিস্ময় কাটিয়ে উঠে প্রশ্ন করে, বিয়ের কোণে মানে? আশরাফ শরীফ কঠিন স্বরে বলেন, আমি আর শামসুল মিলে সিদ্ধান্ত নিয়েছি আর 3 দিন পরেই তোমার আর শুভ্রের বিয়ে দেব। শুভ কাজে বেশি দেরি করতে নেই। এই কথা শুনে আমিয়া যেন আকাশ থেকে পড়ে। সে মনে মনে বলে, শুভ্র স্যার তো সকালে বললেন যে উনি তোমাদের পরিবারকে রাজি করিয়েছেন যাতে বিয়েটা তারা ভেঙে দেয়। তাহলে এখন এসবের মানে কি?
আমি আর ফুপা তার উদ্দেশ্যে বলে, তুই চিন্তা করিস না, এই 3 দিন আমরা সবাই মিলে সব আয়োজন করে ফেলবো। তোর ফুপা, মামি, কাজিনরাও এসেছে, যা সবার সাথে মিলে আনন্দ কর। আমিয়া বলে, কিন্তু এত তাড়াহুড়ার কি আছে? আশরাফ শরীফ মলিন স্বরে বলেন, আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই আমি চাইছি যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলতে। আশা করি তুমি আর কোনো আপত্তি করবে না। আমি আর বলার মতো কিছু খুঁজে পাই না, কিন্তু তার ভীষণ রাগ হয়, আর এই সব রাগ গিয়ে জমা হয় শুভ্রের ওপর। লোকটা তাকে এমনভাবে ঠকালো। রাগে দুঃখে আমিয়া দৌড়ে নিজের কক্ষে গিয়ে উপস্থিত হয়। দরজা আটকে দিয়ে কাঁদতে আরম্ভ করে। তার মুখের সামনে দুর্জয়ের মুখশ্রী ভেসে ওঠে। রাগে ফোন বের করে শুভ্রের নাম্বারে ডায়াল করে কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পর শুভ্র ফোনটা রিসিভ করতেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলতে শুরু করে, আপনাকে তো আমি ভদ্রলোক ভেবেছিলাম স্যার, এই তার নমুনা। আপনি আমার সাথে এমনটা চিটার না করলেও পারতেন। বিয়ে ভাঙার আশ্বাস দিয়ে এখন আবার জলদি বিয়ের বন্দোবস্ত করে ফেললেন। বাহ, আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ। আপনার তো প্রফেসর না, অভিনেতা হওয়া উচিত ছিল। কি সুন্দর নিখুঁত অভিনয়। আমাকে কি বোকাটানাই বানালেন। লিসেন আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি মরে যাবো তবু আপনাকে বিয়ে করব না। বলেই সে ফোনটা রেখে দিল। এদিকে শুভ্র হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। সে তো নিজেও সব কিছু হিসাব মিলাতে পারছে না। গতকাল রাতে সে তার বাবাকে বলেছিল সে আমিয়াকে বিয়ে করতে চায় না। তার বাবাও বলেছিল তার মত না থাকলে এই বিয়ে ভেঙে দেবেন। কিন্তু আজ বাড়িতে ফিরে সে জানতে পারে তার বাবা এবং শরীফ আঙ্কেল মিলে বিয়ের ডেট এগিয়ে এনেছেন এবং 3 দিন পরে তাদের বিয়ে। ব্যাপারটা সে নিজেই শক। তার মধ্যে আমিয়ার তার প্রতি এই অভিযোগ তাকে আরও অসহায় করে তুলল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কিছু না করেই এভাবে অপরাধী হয়ে গেলাম। শুভ্র শামসুল চৌধুরী ও আশরাফ চৌধুরী একান্ত কথা বলছিলেন ফোনে। আশরাফ শরীফ কৃতজ্ঞতা সুরে বলেন, আমি খুব খুশি যে তুই আমার অনুরোধটা রাখলি। প্রথমে তো যখন শুভ্র জানালো যে সে আমিয়াকে বিয়ে করতে চায় না, তখনই আমি সন্দেহ করেছিলাম, কারণ শুভ্র তো বলেছিল তার আমিয়াকে পছন্দ। এরপর তোর কথা সবটা শুনে নিশ্চিত হলাম। আমি নিজে মেয়েকে হাড়ে চিনি শামসুর। ভাগ্য ভালো, আমার এক কর্মচারী ওদের দুজনকে ক্যান্টিনে কথা বলতে দেখেছিল, তাই আমি বুঝে যাই শুভ্র নিজ থেকে এই বিয়েটা ভাঙেনি। আমিও ওকে এমনটা করতে বলেছিল, কিন্তু তবু রে আমি নিশ্চিত হতে পারছি না। মা যদি এই বিয়েটা রাজি না থাকে তাহলে ওর অনিচ্ছায় এই বিয়েটা দেওয়া কি ঠিক হবে? আশরাফ শরীফ বলেন, আলবাত ঠিক হবে। আমি আমার মেয়েকে চিনি শামসুল, ও নিজের ভালোটা কখনো বোঝে না। ও গায়ে গতরে বা যা বড় বেড়েছে, বুদ্ধি একদম হাঁটুর তলে। তাই আমাকেই দায়িত্ব নিয়ে ওর জীবনটা গুছিয়ে দিতে হবে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি আমার মেয়েকে চিনি। একবার যদি এই বিয়েটা হয়ে যায় তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে একদম। ও এক সময় ঠিকই শুভ্রকে মেনে নেবে, তাই যেন হয়। বলেই তারা কথোপকথন শেষ করে।